চলমান লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। করোনায় দেশে আরও ২৮ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ১,৩৫৪ রোগী, শনাক্তের হার ৮.৯%। এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, জানিয়েছে আবহাওয়া অফিস। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। অবশেষে কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। সকালে পাসপোর্ট জমা এবং ৫,০০০ টাকার মুচলেকায় তাকে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ। মুক্তির পর সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান রোজিনা। সচিবালয় থেকে সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে গ্রেপ্তার হওয়ার ৬ দিন পর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার বিকেল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। এ সময় জানান সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয়। পরে অসুস্থ থাকায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এর আগে সকাল 10:30টায় ভার্চুয়ালি শুরু হয় জামিন শুনানি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেই ফুটেজ আদালতে জমা দেয় রাষ্ট্রপক্ষ। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী রোজিনার পাসপোর্ট জমা দেওয়ার আবেদন করলে তাতে সায় দেয় রোজিনার আইনজীবীরাও। পরে ৫,০০০ টাকার মুচলেকায় জামিন দেয় আদালত। এই জামিনের বিষয়ে তারা পাসপোর্ট দাখিল করবে, এটা তারা আদালতকে বলেছে। আদালত উভয়পক্ষ শুনে ৫,০০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। আদেশে আদালত বলেছে, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে। আদালত ও গণমাধ্যম একে অপরের বাধা নয়, পরিপূরক হয়ে কাজ করে। তাই গণমাধ্যমকে সহনশীল থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা একে অপরের পরিপূরক। আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। প্রথম আলোর পক্ষ থেকে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এ আদেশে গণতন্ত্রের জয় হয়েছে। যখন আমাদের রাজনৈতিক সরকার বলবে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, আইনের শাসনেও বিশ্বাস করি, দেখুন আইনের মাধ্যমে জামিন পেয়েছে, কিন্তু আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই মামলা প্রত্যাহার করছি, তাহলে সরকারেরই জয় হবে, জনগণের জয় হবে, সংবাদ মাধ্যমের জয় হবে। 15 জুলাই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। গত সোমবার শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামকে নেওয়া হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে। তাকে আইসোলেশনে রেখে করা হবে করোনা পরীক্ষা। করোনা রিপোর্ট নেগেটিভ আসলে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হবে, তার অন্যান্য চেক আপ করা হবে তখন। এ নিয়ে আরও জানাতে স্কয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, আমরা যেদিন দেখেছিলাম রোজিনাকে আটক করা হয় তখনই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপরে কারাগারে ছিলেন কয়েকদিন। এখন কি অবস্থা? সবশেষ যখন তিনি ছাড়া পান তার শারীরিক অবস্থা কেমন ছিল? আসলে রোজিনা ইসলামকে আজ যখন কাশিমপুর কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় তারপর থেকে কিন্তু তার শারীরিক অবস্থা আমরা ভিডিওতে যতটুকু পেরেছি আমরা দেখাতে চেষ্টা করছি, কিন্তু তিনি শারীরিকভাবে কিন্তু যথেষ্টই দুর্বল। কারণ আমি যদি বলি যে যেদিন রোজিনা ইসলামকে মন্ত্রণালয়ে থেকে ধরা হয়েছিল 17 তারিখ অর্থাৎ সোমবার বিকেলে, তো সেই সোমবারে কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন কোভিডের টিকা নিতে। তো কোভিডের টিকা নেওয়ার পর থেকে কিন্তু তার উপরে এই মানসিক যে প্রেশারটা, সে মানসিক প্রেশারের ভিতর দিয়ে সে যাচ্ছিলেন। আজকে কিন্তু 6 দিনের মাথায় তিনি কারামুক্ত হলেন। তো সেই জায়গা থেকে আসলে কোভিডের পর থেকে কিন্তু টিকাটি নেওয়ার পর থেকে তিনি কিন্তু কোনো শারীরিকভাবে রেস্ট নেওয়া, কিন্তু মানসিকভাবে একটু সুস্থ থাকা, সেই সুস্থ থাকার সুযোগ কিন্তু তিনি পাননি, যার কারণে তিনি শারীরিকভাবে যথেষ্টই দুর্বল ছিলেন। যার কারণে কাশিমপুর কারাগার থেকে আজ যখন 4:30টার দিকে তাকে তিনি মুক্তি পান, সেখান থেকে কিন্তু সরাসরি স্কয়ার হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং এখানে নিয়ে আসার পর এখন তিনি ইমার্জেন্সিতে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ইমার্জেন্সি থেকে তাকে আজকে আইসোলেশনে নেওয়া হবে এবং সেখানে
কোভিড টেস্ট করার পর তার কিছু শারীরিক যে সমস্যাগুলো আগের থেকেই তার ছিল। তার স্বামী আমাদের সঙ্গে স্কয়ার হসপিটালের সামনে কথা বলেছেন। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে রোজিনা আগের থেকেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার ডায়াবেটিস আছে, তার গ্যাসের সমস্যা আছে, তার গাইনি অনেকগুলো সমস্যা তিনি আগের থেকেই ভুগছিলেন। তো সেই সমস্যাগুলোর জন্য তিনি আসলে রেগুলারই চিকিৎসকদের সাথে চিকিৎসা নিয়ে থাকেন। সেই চিকিৎসার অংশ হিসাবে কিন্তু তাকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই কোভিড টেস্টের পরে কিন্তু তাকে কোভিড টেস্টের রেজাল্ট আসার পরে তাকে নিয়মিত যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেই চিকিৎসাগুলো আসলে এখানে দেওয়া হবে। তো এক কথায় যদি আমি বলতে চাই যে আসলে রোজিনার শারীরিক অবস্থা কেমন, রোজিনাকে দেখে মনে হয়নি তিনি শারীরিকভাবে খুব একটা সুস্থ আছেন এবং এটা শারীরিকভাবে সুস্থ না থাকার পেছনেও কিন্তু আসলে যথেষ্ট কারণ আছে। উনি একজন সাংবাদিক হিসাবে তাকে যে জিনিসগুলোর ভিতর দিয়ে আসতে হলো, 6 দিন কারাগার ভোগ করে আজকে তিনি মুক্তি পেয়েছেন। তো সেই মানসিক চাপ থেকে তিনি একটু অসুস্থ থাকবেন, এটাও কিন্তু স্বাভাবিক। তো আসলে সর্বশেষ তিনি এখন আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আমরা পরবর্তী সময়ে আবারও যাব আপনার কাছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের এখতিয়ার আইন মন্ত্রণালয়ের নয়, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তদন্ত প্রভাবিত হয় এমন কিছু না করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। আর তথ্যমন্ত্রী বলেছেন, তদন্ত শেষেই সব ভুল বোঝাবুঝির অবসান হবে। রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে রোববার আইনমন্ত্রী আনিসুল হকের গুলশানের বাসায় যান সাংবাদিক নেতারা। তাদের সঙ্গে আলোচনার পর মন্ত্রী জানান, এ মামলা প্রত্যাহারের এখতিয়ার আইন নয়, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এছাড়া তদন্ত শেষে এ ঘটনায় কার কতটুকু দায় জানা যাবে, সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া মন্ত্রণালয়ে দেয়ারও আহ্বান তার। মামলা যখন হয়েছে, মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। গণমাধ্যম কর্মী আইন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ভেটিংয়ে এসছিল এবং আমাদের কিছু অবজারভেশন দিয়ে আমরা ক্লারিফিকেশনের জন্য তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পরে রোজিনা জামিন পাওয়ায় সব ভুল বোঝাবুঝির অবসান হবে বলে জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, একই সাথে আইনও মানতে হবে। 1923 সনে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট করা হয়েছিল সেটি একই আইন এখনও ভারত এবং পাকিস্তানে বিদ্যমান আছে। এছাড়া কমনওয়েলথভুক্ত আরও প্রায় 40টি দেশে একই আইন বিদ্যমান আছে। প্রায় 6 ঘন্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থার পর 17 মে রাতে রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন 30 মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে এবার খুলে দেওয়া হয়েছে আন্তজেলার সব ধরনের গণপরিবহন। খুলবে হোটেল, রেস্তোরাঁ। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। করোনা সংক্রমণ বাড়ায় 5 এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ঢিলেঢালাভাবে তা চললেও সংক্রমণ আরও বাড়ায় 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা আসে। বন্ধ হয়ে যায় সব ধরনের গণপরিবহন। পরে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। তবে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন চলাচল বন্ধ ছিল। চলমান লকডাউনের মেয়াদ শেষের দিনে সিদ্ধান্ত এলো মেয়াদ বাড়ানোর। তবে শিথিল হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। নতুন আঙ্গিকে লকডাউন বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এখন আমরা এটাকে কন্ট্রোল করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, হ্যাঁ, এবং নিয়ন্ত্রণ আমাদের করতে হবে দীর্ঘমেয়াদী। তো সেটি এখন যেহেতু দীর্ঘদিন ধরে আপনার গাড়ি বন্ধ থাকার কারণে আপনার কাজকর্মে বেশ কিছু আপনার অনেকের সমস্যা হচ্ছে। তো সেই বিবেচনার ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা যে আপাতত আমরা 1 সপ্তাহের জন্য দিয়েছি, আমরা পর্যবেক্ষণও করতে পারবো সাফল্য এটা মানছে কিনা বা মানার বিষয়টি, এবং এটিতে আমাদের কি অবস্থা হয় সেটিও আমাদের দেখার বিষয়। এবং হোটেল রেস্টুরেন্ট গুলো সেখানে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক বা সেভাবে খোলা রেখে আপাতত চালু করা। করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আক্রান্তদের মধ্যে 24 ঘন্টায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। 1354 নতুন রোগী নিয়ে শনাক্তের হার 8.9%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, এই পরিস্থিতিতে ভারতের মতো বাংলাদেশেও যাতে ভারতীয় ধরনের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করছে স্বাস্থ্য বিভাগ।
দেশের 486 ল্যাবে রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 15,205 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,354 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.9%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 7,89,080 জনে। দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 20 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,376 জনের। করোনায় ভারতীয় ধরন নিয়ে এখনও উদ্বেগ কাটেনি, পাশাপাশি ভারতে ভীতি ছড়ানো ব্ল্যাক ফাঙ্গাস যাতে দেশে ছড়াতে না পারে সেজন্য সতর্কতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ ভারতে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং অতি সম্প্রতি পশ্চিমবঙ্গেও এ বিষয়ে অনেক সংখ্যক রোগী যাদের ডায়াগনোসিস কনফার্ম হয়েছে এবং কোনো কোনো রাজ্যে কিন্তু এটি মহামারী হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এইটি আমরা বাংলাদেশেও আমরা সতর্ক নজর রেখেছি যাতে কোনো অবস্থাতেই কোভিড এই পরিস্থিতিতে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক এইটি যেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো বাড়তি চাপ তৈরি করতে না পারে। সারা দেশে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 899 জন। এ নিয়ে মোট সুস্থ 7,30,697 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে, এর সঙ্গে ভারতে যাতায়াতের একটি সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি বুঝতে সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিং করার হার বাড়াতে হবে। ঈদের পর থেকে করোনা সংক্রমণ বাড়ছে সীমান্তবর্তী জেলাগুলোতে। স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যশোরে করোনার সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত জেলায় 6,689 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ভারত ফেরত 64 জন, যাদের 8 জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। খুলনায়ও বাড়ছে করোনা সংক্রমণ। ভারতীয় ধরন সন্দেহে 19টি নমুনা পাঠানো হয়েছে ঢাকার IEDCR-এ। সাতক্ষীরায় ঈদের পর থেকে করোনা সংক্রমণ বেড়েছে। ভারত থেকে এসেছে, তাদের করোনা পজিটিভ হয়েছে, এরকম রোগীদেরকে আমরা পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এটি তীব্র থেকে তীব্রতর ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যা 26 মে আঘাত হানতে পারে ভারতের উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। এর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার সৃষ্টি হওয়া লঘুচাপটি একই দিন রাতেই পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে। নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার বিকেল থেকে রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার নাগাদ এটি আঘাত হানতে পারে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। তো আগামীকালতেই এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। আর তারপরে যেটা পরশুদিন অর্থাৎ মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ 26 তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কন্ডিশনে অ্যানালাইসিস এটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। এটা প্রথম দেখা যাচ্ছে এটা যে নর্মাল সাইক্লোন, তারপর দেখা যাচ্ছে যে 25 তারিখে এটা তীব্র থেকে অতি তীব্র পর্যন্ত যেতে পারে। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ বিশেষ করে সুন্দরবন, খুলনা এই রিজনে এবং কক্সবাজার এইসব জায়গায় ঝুঁকি এ পর্যন্ত দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা এই জেলাগুলোর প্রধান নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে এখনো পর্যন্ত আমাদের পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এর প্রভাবে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে সমুদ্র বন্দরগুলোতে সতর্কতার পাশাপাশি মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে সোমবার সকালের মধ্যে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জানান, চিকিৎসার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালের
সিসিও কক্ষে একটু একটু হাঁটার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন, যদিও ফুসফুসের পানি বের করতে এখনও একটি পাইপ লাগানো আছে তার শরীরে। তবে করোনা পরবর্তী জটিলতায় কিডনি ও ফুসফুসে কিছুটা সংক্রমণ থাকায় এখনও খালেদা জিয়া শঙ্কামুক্ত নন বলে জানান মির্জা ফখরুল। করোনা আক্রান্ত হয়ে 27 এপ্রিল হাসপাতালে ভর্তির পর থেকেই 10 সদস্যের মেডিকেল বোর্ডের পাশাপাশি আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। দুর্যোগে সম্পদের ক্ষতি হলে তা আবার অর্জন করা যাবে, কিন্তু কেউ মারা গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই কথা স্মরণ করিয়ে দুর্যোগ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল। সকালে শতাধিক আশ্রয়কেন্দ্র ও মুজিব কিল্লার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমুদ্রে ঘনীভূত হচ্ছে আরেকটি ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। অতি দুর্যোগপ্রবণ এই সময়ে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, 30টি বন্যা আশ্রয়কেন্দ্র, 30টি সমন্বিত জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র এবং 5টি মুজিব কিল্লার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আরও 50টি মুজিব কিল্লার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের মূল আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। ঝুঁকি প্রশমনে 2021 থেকে 2025 সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা করে নানা প্রকল্প হাতে নিয়েছে সরকার। সারা দেশে 230টি বন্যা আশ্রয়কেন্দ্র, 320টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিয়েছি। তাছাড়া 16টা জেলায় 86টি উপজেলায় 220টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং 247টি উপজেলায় 423টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। 64টি জেলায় আমরা 66টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। সবথেকে আনন্দের বিষয় যে আমাদের এই ভলান্টিয়ার 75,000-এর প্রায় অর্ধেক মেয়েরা এগিয়ে এসেছে। কাজে এখানে মেয়েদের এই যে প্রথমে এত বেশি মেয়ে আসতো না, কিন্তু এখন আমাদের মেয়ে ভলান্টিয়ারের সংখ্যা প্রায় সমান সমান হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশাপাশি পশু পাখির আশ্রয়ের ব্যবস্থা রেখেই নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন সমাদৃত। ছোট্ট ভৌগোলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়েও এবং প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছি। সেই কারণে এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে যে আমরা এখন সারা বিশ্বে কীভাবে দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে তার পরিকল্পনা নেওয়া, বাস্তবায়ন করা, মনিটরিং করা। যেতে আমি মনে করি যে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, কারণ সারা বিশ্ব এখন বাংলাদেশকে দুর্যোগ মোকাবেলার একটা দৃষ্টান্ত হিসেবে দেখে। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের পাশাপাশি ভূমিকম্প, পাহাড়ধস ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে 2275 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 14 সহ আসন্ন 4 সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল জানান, সম্প্রতি শূন্য হওয়া ঢাকা 14, কুমিল্লা 5, লক্ষ্মীপুর 2 এবং সিলেট 3 আসনের জুলাই মাসে ভোটগ্রহণ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ 4 আসনে কোনো প্রার্থী দেবে না দলটি। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন। এ অবস্থায় সুষ্ঠু ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তার দল। দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় এবং এই নির্বাচন কমিশন অযোগ্যতা ও প্রতিটি নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আগামীতে লক্ষ্মীপুর 2, সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসনে উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। জমি দখলের কাজ সহজ করতে শাহিনুদ্দিনকে হত্যা করা হয়। এজন্য 2 ভাড়াটে খুনির সঙ্গে চুক্তি করে সাবেক সংসদ সদস্য আওয়াল। প্রাথমিক তদন্তে এমন তথ্য পেয়েছে পুলিশ। একই জমি নিয়ে এর আগেও একাধিক হত্যার ঘটনার তদন্ত হবে। রাজধানীর পল্লবীতে দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসা করছেন লক্ষ্মীপুর 1 আসনের সাবেক এমপি এম এ আওয়াল। জমি দখল করে তা নিয়ন্ত্রণে নিতে ওই এলাকায় সন্ত্রাসী বাহিনী আছে তার।
আউয়ালের ওই বাহিনীর নেতৃত্বে পল্লবী 12 নম্বর সেকশনের বাসিন্দা ও স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা সুমন। শাহীন হত্যায় সরাসরি জড়িত অন্তত 8 জন। তাদের মধ্যে ভিডিওতে 2 জনকে স্পষ্ট দেখা যায়। এর মধ্যে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ মানিক এবং গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে মনির মারা যায় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সবসময় খুঁজেন। এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 2 জন 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার সাবেক এমপি সহ 8 জন। আসামিদের ছাড়াও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন গোয়েন্দারা। যেহেতু 164 করেছে, ঘটনার সাথে এখানে যে এমপি সাহেবের যে সংশ্লিষ্টতা, এটা তো তাদের 164 বলেছেন। আরও যে কোনো পূর্বে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে আর এই ধরনের অভিযোগ থানায় থেকে থাকে, সেগুলো আমরা ডিবিতে তদন্ত করে আমরা যৌথ ব্যবস্থা নিই। হত্যা মিশনের আগে অগ্রিম খরচ হিসেবে আউয়ালের কাছ থেকে 1 লাখ টাকা নেয় সুমন। অনেকগুলি বিষয় আমরা তদন্তে আসতেছে। শুধুমাত্র হত্যাকাণ্ড তো ঘটেছে, ঘটার সাথে সাথে আরও কোনো বিষয় এটার সাথে জড়িত আছে কিনা, অন্য কেউ এটার জড়িত আছে কিনা, সবকিছু তদন্ত করে ব্যবস্থা নেব। এই হত্যাকাণ্ডে কার কি ভূমিকা ছিল তা বের করতে আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। আর 4 জনকে আজকে আমরা রিমান্ডের জন্য আবেদন করেছি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদযাত্রায় 15 দিনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 323 জন, অর্থাৎ প্রতিদিন সড়কে প্রাণ ঝরেছে 21 জনের বেশি। নিহতদের 45% মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। একই সময়ে আহতের সংখ্যা 622 জন। এ নিয়ে গত 6 বছরে ঈদ উল ফিতরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1,500-এর বেশি। একদিকে লকডাউন, অন্যদিকে গণপরিবহন বন্ধ। তারপরেও এবার ঈদ উল ফিতরে 15 দিনে 318টি দুর্ঘটনায় মারা গেছেন 323 জন আর আহত হয়েছেন 622 জন। এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবার ঈদে 144টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা 139 জন, যা মোট নিহতের প্রায় অর্ধেক। রোববার জাতীয় প্রেস ক্লাবে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের নেতারা বলেন, দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই লকডাউনের মধ্যেও এত প্রাণহানি ঘটেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিন্তু আমরা দেখেছি বিগত 6 বছরের ইতিহাসকে ভেঙে এবার সর্বোচ্চ দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং সর্বোচ্চ নিহত এবং আহতের সংখ্যা পৌঁছে গেছে। সংগঠনটির তথ্য মতে সড়ক দুর্ঘটনা রোধে 1997 সাল থেকে 3 বছর মেয়াদী মোট 7টি কর্মপরিকল্পনা হাতে নেয় সড়ক পরিবহন মন্ত্রণালয়, যার সর্বশেষ পরিকল্পনায় 2024 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 50% কমিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। সড়ক ডিজাইনে যারা দায়িত্ব আছে, পরিবহন গভর্নেন্সে যারা দায়িত্ব আছেন, চালক প্রশিক্ষণ হচ্ছে কি হচ্ছে না, ভেহিকেল ফিটনেস অলমোস্ট জিরো। গাড়ি ফিটনেসে না গিয়েই কিন্তু ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বিশেষ করে কমার্শিয়াল ভেহিকেল, ট্রাক, বাসের ফিটনেস সম্পূর্ণ একটা ধূসরতা। অথবা এই জায়গায় অনেক পরিবর্তন দরকার। দুর্ঘটনা রোধে রাতে মহাসড়কে আলোকসজ্জা, সড়ক আইন বাস্তবায়ন করা সহ 8টি সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে বিপর্যস্ত দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বেশি ক্ষতির মুখে ছোট উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে এ খাতের জন্য আলাদা থোক বরাদ্দ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের চাকা সচল রাখতে বাজেটে নীতিগত সহায়তার পাশাপাশি তা বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। দেশের মোট জিডিপির 25% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। শিল্প খাতের কর্মসংস্থানের 86%ই এই খাতের। কিন্তু চলমান মহামারীতে ধস নেমেছে এ খাতে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণা বলছে, গত বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সামগ্রিক আয় কমেছে প্রায় 66%। প্রত্যাশিত ব্যবসা না হওয়ায় বন্ধ হয়েছে অনেক শিল্প, কাজ হারিয়েছেন অসংখ্য শ্রমিক। সংকট কাটিয়ে টিকে থাকতে 2021-22 অর্থ বছরের বাজেটে আলাদা গুরুত্ব চান উদ্যোক্তারা। বাজেট আসতেছে, আমাদের সরকারের কাছে আবেদন থাকবে এটাই যে আমাদের ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটা বিশেষ প্রণোদনা প্যাকেজ কিংবা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করলে হয়তো আমরা আবার সাহস করে আগায় যেতে পারবো। গতবার আমরা দেখেছি যে একটা থোক বরাদ্দ ছিল যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, তাদের জন্য 100 কোটি টাকা। তো সেখানে আমি মনে করি মিনিমাম আমাদের 1000 কোটি টাকা যদি এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য থোক বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। কেন বিগত প্যান্ডামিকের সময় আমরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি।
অর্থনীতিবিদরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পই দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম চালিকা শক্তি। এ খাতকে চাঙ্গা রাখতে প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি প্রাপ্তি প্রক্রিয়াও সহজ করতে হবে। বিশেষ সুবিধা দিতে বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হবে। এখানে যে প্রণোদনা প্যাকেজগুলি তাদের জন্য ঘোষণা করা হয়েছে, সেখানে তো সরকার বলেছে যে কিছুটা তারা সরকার ব্যাংকের সুদটা দিবে এবং বাকিটা বাকি প্রায় অর্ধেকের মতো দিবে যে উদ্যোক্তারা নিজেরা। সেখানে তাদের সুদও মওকুফ করে দেওয়া যেতে পারে। সুতরাং এটা তো একটা বাজেটীয় এবং এটা একটা আর্থিক পদক্ষেপ। তো এই ধরনের আর্থিক পদক্ষেপ বাজেটে নেওয়ার সুযোগ রয়েছে। করোনা পরবর্তী অর্থনৈতিক কার্যক্রমকে নারীর অংশগ্রহণ ঠিক রাখতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে বেড়েছে দেশে বেকার যুবকের সংখ্যা। এসব যুবকদের মধ্যে আবার শিক্ষিত বেকারের হার বেশি। এসডিজি বাস্তবায়নে নাগরিক কমিটি ও অ্যাকশন এইডের এক ভার্চুয়াল আলোচনায় আজ উঠে আসে এসব তথ্য। যুব সমাজের উন্নয়নে সরকারি ব্যয়ের সঠিক ব্যবহারের পাশাপাশি বাজেটে যুব ভাতা বরাদ্দের উপর জোর দেন সংগঠনটির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। 2016 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে বলা হয়, দেশে মোট জনসংখ্যার 5 থেকে 6 কোটি যুবক, যাদের বয়স 15 থেকে 29 বছরের নিচে। এসব যুবকদের 12% আবার বেকার, যা 6 বছর আগে ছিল 6%। আলোচনায় এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বলছে, দেশের যুবকদের মধ্যে বাড়ছে শিক্ষিত বেকার, যা করোনা পরিস্থিতিতে আরও বেড়েছে। অর্থাৎ দেশে প্রতি 3 জন শিক্ষিত যুবকের 1 জন বেকার থাকছেন। বিবেচনার ভিতরে আনার জন্য এই যুব ভাতার প্রচলন এবং তাদের এক ধরনের নিবন্ধনের প্রচেষ্টা আমাদের রাখতে হবে। বাংলাদেশের যুব সমাজ পরিমাণে বেড়েছে, কিন্তু গুণগতভাবে তার কণ্ঠস্বর বাড়েনি। সেই কণ্ঠস্বরকে আমাদের কাঠামো দিতে হবে, আমাদের আশ্রয় দিতে হবে, আমাদের অবলম্বন দিতে হবে। যুবকদের জন্য সরকারের যে নীতি বেশিরভাগ যুবক জানেন না। আবার সরকারের যে প্রশিক্ষণ দিচ্ছে তাও কর্মক্ষেত্রে চাহিদার সাথে সামঞ্জস্য নয়। করোনার বিষয়টি বিবেচনা করে তাদের উন্নয়নের নতুন নীতির ওপর জোর দেন অ্যাকশন এইডের আঞ্চলিক পরিচালক। এই জিনিসগুলোকে কারাপশন জড়িত অনেক মিসঅ্যাপ্রোভ, তারপরেও আমরা যেন স্ট্রংলি এই ডিমান্ডগুলো প্লেস করতে পারি, কেন আমরা বাজেট অ্যাডভোকেসি করি। শ্রমবাজারে যুবকদের অংশগ্রহণ বাড়াতে চাহিদা অনুযায়ী কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক। দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকদের চাহিদা অনুযায়ী 42টি প্রাতিষ্ঠানিক ও 41টি অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ দেওয়া থাকে। প্রশিক্ষণ ট্রেড সমূহের মধ্যে অন্যতম কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। গবেষণা তথ্য বলছে, করোনা পরিস্থিতিতে দেশের ন্যূনতম 10 থেকে 15% মানুষ নতুন করে দারিদ্র্যসীমায় চলে যাচ্ছে। 1.5 থেকে 2 কোটি মানুষ কাজ হারানোর ঝুঁকিতে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটের মোংলায় জ্বালানিবাহী জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার শরীরের অন্তত 80% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বন্দর কর্তৃপক্ষ জানায়, 2000 মেট্রিক টন জ্বালানি নিয়ে কোস্টারটি চট্টগ্রাম থেকে খুলনায় যাচ্ছিল। দুপুরে পশুর চ্যানেলের ত্রিমোহনায় আসলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। এ সময় কর্মরত 2 গ্রিজার মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ইয়াসিন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে মাস্টার কোস্টারটিকে নোঙর করে মংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তা চান। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় অগ্নি নির্বাপক জাহাজ সুন্দরবন। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে যোগ দেয়। প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেনা অভ্যুত্থানের বিরোধিতা করায় মিয়ানমারের 1,25,000-এর বেশি শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির জান্তা সরকার। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েকদিন আগেই রোববার ঘোষণা এলো। একই অভিযোগে বরখাস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় 20,000 কর্মীও। 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। ক্ষমতা হস্তান্তর করা হয় সেনা প্রধানের কাছে। এর পরপরই সেনা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিক্ষোভে অংশ নেন ছাত্র, শিক্ষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। পুলিশি নির্যাতনে প্রাণ গেছে 8 শতাধিকের। এর মধ্যে একটি বড় অংশই শিশু। মিরপুরে বাংলাদেশি স্পিনারদের সামনে ধুঁকছে লঙ্কানরা। 258 রানের টার্গেটে এখন পর্যন্ত অতিথিদের সংগ্রহ 7 উইকেটে 149 রান।
সুনাথিলাকা ও কুশল পেরেরার ৩০ রানের জুটি ভাঙেন মিরাজ। মুস্তাফিজের বলে ক্যাচ দেন প্রথম নিশাঙ্কা। সাকিবের স্পিনে আউট হয়েছেন কুশল মেন্ডিজ। এরপর কুশল পেরেরার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মিরাজ। স্বস্তি দেননি লঙ্কান লোয়ার মিডল অর্ডারকে। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি। 0 রানে ফেরেন লিটন দাস। 3-এ নেমে সাকিব করেছেন 15 রান। তামিম মুশফিকের 56 রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। 52 করে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। মুশফিকের 84 রানে লড়াইয়ে টিকে থাকে স্বাগতিকেরা। শেষ দিকে রিয়াদের 54 রানে 250 ছাড়ায় পুঁজি। 22 বলে 27 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আফিফ। সিরিজ শুরুর আগে লঙ্কান স্কোয়াডে করোনা সংক্রমণের ঘটনা সত্ত্বেও ইতিবাচক থাকছে 2 বোর্ড। বাড়তি সতর্কতার তাগিদ নাজমুল হাসান পাপনের। আর করোনার কারণে সৃষ্ট আর্থিক সংকট সত্ত্বেও ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাস বিসিবি সভাপতির। আইসিসির প্রোটোকল অনুযায়ী প্রতি ম্যাচের আগে কোভিড টেস্ট করানো হয় ক্রিকেট আর কোচিং স্টাফদের। আগের রাতের ফলাফল পুরো সিরিজটাকেই শঙ্কায় ফেলে দেয়। লঙ্কান 2 ক্রিকেটার উদানা ফার্নান্দো ও বোলিং কোচ ভাসের রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত দ্বিতীয় নমুনা নেওয়া হয়। সেখানে আসে স্বস্তির খবর। মাঝের সময়টুকুতে দেশি বিদেশি মিডিয়াতে বিসিবির বায়োবাবল নিয়ে প্রশ্ন ওঠে। এর আগেও আয়ারল্যান্ড উডস ও সাউথ আফ্রিকান আরে দলের সাথে একই ঘটনা ঘটে। চিন্তিত না হয়ে সতর্কতা বাড়াতে চান বিসিবি সভাপতি। কেউ যদি পজিটিভ হয় তখন কি হবে, তখন তার কোয়ারেন্টাইন না, তার আইসোলেশন, তারপরে সে কোন জায়গায় যাবে, যদি ডাক্তার দেখাইতে হয় কে দেখবে, টেস্ট করতে হলে কোন জায়গায় গিয়ে করবে, এই সমস্ত কিছু প্রোটোকল করা আছে, ফলো করছি। কাজে আমরা ওইটা নিয়ে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে আমাদের খুব চিন্তার বিষয়। তবে ডেফিনেটলি আমরা সতর্কতা আরও বাড়াবো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাসপোর্ট জমা এবং ৫,০০০ টাকা মুচলেখায় জামিন। চলমান লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। করোনায় দেশে আরও ২৮ জনের মৃত্যু। ২৪ ঘন্টায় শনাক্ত ১,৩৫৪ রোগী। শনাক্তের হার ৮.৯%। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, জানিয়েছে আবহাওয়া অফিস। আর এই ছিল এখনকার আয়োজনে। আমন্ত্রণ পরের সংবাদে।